अंबिकापुर पूर्वपाड़ा सार्वजनिक दुर्गा पूजा कमेटी के उद्योग से विभिन्न रंगारंग कार्यक्रम के जरिए दुर्गा पूजा महोत्सव कार्यक्रम आयोजित किया जा रहा है। इस अवसर पर नक्शी काटा तकनीक के जरिए प्रतिमा के निर्माण, पंडाल में अनोखे दृश्य तथा कई और कार्यक्रम आयोजित किए जा रहे हैं। इस कार्यक्रम के बारे में पत्रकार सम्मेलन के जरिए संगठन के वरिष्ठ कार्यकर्ताओं की मौजूदगी में विस्तारित खुलासा किया गया। गौरतलब है कि हर साल अस्पताल रोड अंबिकापुर सार्वजनिक दुर्गा पूजा कमेटी हर एक क्षेत्र में एक अहम भूमिका निभाते हुए दुर्गा पूजा महोत्सव को पालन करता है। इस साल भी कोई व्यतिक्रम नहीं है। विभिन्न कार्यक्रम को सामने रखते हुए सांस्कृतिक कार्यक्रम से लेकर छौ नृत्य के कार्यक्रम व दूसरे कई और पौराणिक तथ्यों को सामने रखकर सांस्कृतिक कार्यक्रम भी आयोजित किया जा रहा है। पत्रकारों के साथ बातचीत के दौरान एक पत्रकार सम्मेलन में संदर्भ में विस्तारित खुलासा भी किया गया। दुर्गा पूजा कमिटी আজকের দিনে এই সাংবাদিক সম্মেলনে আপনারা যারা এসেছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া প্রত্যেক বন্ধুদেরকে আমরা স্বাগত জানাই। আজকের একটা বিশিষ্ট দিন। আজকে আমাদের ভারতবর্ষের পরম্পরা অনুযায়ী এবং আধ্যাত্মিকতার জায়গা থেকে আমাদের আজকে গণেশজির আজকে উৎসব এবং সেই উৎসবের দিনেই আজকের দিনে আমরা অম্বিকাপুর পূর্বপাড়া হাসপাতালের পুজো কমিটি আমাদের খুঁটি পূজা আমরা সকালবেলা করে নিয়েছি ইতিমধ্যে এবং গণেশজির পুজো করে আমরা আজকের দিনে আমরা আমাদের এবারের দুর্গাপুজো উৎসবের যে যাত্রা হয় প্রত্যেক বছরে যে উৎসবটা আমরা পালন করি সেই যাত্রা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। যদিও আমাদের এই পুজোর এবারের যে 105 বছরে পড়েছে পুজো, সেটার আমরা মিটিং এবছরের প্রথম দিকেই জানুয়ারি মাসের 11 তারিখ আমরা করে নিয়েছিলাম এবং সেই কমিটিও তৈরি হয়েছে। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই দুর্গা উৎসবের 2024 105তম বৎসরের আমাদের চেয়ারম্যান ডক্টর উজ্জ্বলদা বিশ্বাস মহাশয় রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অ্যাডভাইজার আরেকজন পশ্চিমল বর্দিয়া সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের এখানকার এই উৎসবের আমাদের 5জন সেক্রেটারি রয়েছেন। জিৎ রয়েছে, এখানে শেখর রয়েছে, অভিষেক রয়েছে, পার্থ রয়েছে আর প্রীতম হস্তকারণী এবং বাকি যারা রয়েছেন আমাদের শান্তনু স্বরূপ রায় রয়েছে। আজকের দিনে আমরা এবার দুর্গা উৎসবে আমাদের কি কি হতে চলেছে সেগুলো একটু বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব। কারণ আমরা বিশ্বাস করি যে এই বর্তমানে আমাদের যে আমরা যে চিন্তাধারা নিয়ে নেমেছি, শুরু হলো দিন গণা আর পূর্বপাড়ার সাথে স্বপ্ন বোনা, এই হচ্ছে বর্তমানের আমাদের পুজোর সময়। সেটা ট্যাগলাইন আর একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ পুজোর দিনগুলো আমরা চাইব যে বরাক উপত্যকা জুড়ে সেই আনন্দ হোক, ভারতবর্ষ জুড়ে সেই আনন্দ হোক, উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার সেই কথায় বিশ্বাস রেখেই আমাদের এই দুর্গা উৎসব পালন। তো আমরা প্রথমেই এখান থেকে আমরা জেনে নেব যে আমরা আপনাদের মারফত আমরা আমাদের ভক্তদের এবং দর্শনার্থী যারা আসতে যাচ্ছে আমাদের এবারের উৎসবে যে আমাদের কি কি রয়েছে এবং বিস্তারিতভাবে বিভিন্নজন বিভিন্ন দিকটা নিয়ে কথা বলবেন। তো আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের এবারকার প্রতিমার বিষয় নিয়ে। তো সেই প্রতিমার বিষয়ে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের যিনি প্রতিমা শিল্পী, কারণ এবারের প্রতিমা নকশি কথার আদলে পাট গহনার কাজ হবে, যেটা বাংলায় প্রায় বা লুপ্তই পেয়ে যাচ্ছে এবং সেটাকেই আমরা ধরে সেটা নিয়ে এগিয়ে চলেছি এবং আশা রাখি যে এবারের প্রতিমাও প্রত্যেকবারের মতো দর্শনার্থীর ভিড় কাটবে এবং তার জন্য আমি এখানে উপস্থিত আমাদের শিল্পী যিনি রয়েছেন ডক্টর নবেন্দু চক্রবর্তী পয়লাপুরের, সেটা আমাদের প্রতিমা নিয়ে একটু বিস্তারিতভাবে উনি তুলে ধরবেন আপনাদের সামনে। আমাদের নবেন্দুবাবু কিছু বলার আগে আমি একটু কথা বলে নিতে চাই। তাদেরকে বলবেন প্রতিমা সম্বন্ধে। কারণ এখন বর্তমানে যে আমাদের সংস্কৃতির যে অবক্ষয় হচ্ছে, সেই সংস্কৃতিকে টেনে ধরার জন্য বা আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের শিকড়ের টানে যেতে হবেই হবে।
যেটা নকশিকাঁথার যে মূল জায়গাটা মানে জন্মভূমি হচ্ছে আমাদের এই বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে এখন নকশিকাঁথা প্রায় অনেক জায়গায় হয়। মেইনলি আগে যেখানে হতো ওটা হচ্ছে ময়মনসিংহ, কিন্তু এখন এখানে হচ্ছে না। এবং 2008 সালে আমাদের পশ্চিমবঙ্গ নকশিকাঁথার ভৌগোলিক স্বীকৃতি পায় এবং বর্তমানে এটা আপনার এই ভুবন গোড়াই মহাশয় যিনি আছেন আপনার মেদিনীপুরের, উনি এই নকশিকাঁথার কাজের মধ্যে। আমি একদম সিম্পল কথায় একটা বলছি, নকশিকাঁথা বললে আমরা জেনারেলি মনে করি যে না জানি কি একটা বিষয়। আগে যে কাঁথা যেটা হতো, কাঁথা আমরা বাংলা ভাষায় সবাই বলি যে ওটার মধ্যে এমনিতে সেলাই করা হতো। আর নকশিকাঁথার বিষয় হচ্ছে একটা সাবজেক্ট, যেমন কারো জন্ম হলো সেটা নিয়ে, কৃষ্ণের জন্মাষ্টমী হলে কৃষ্ণের লীলাটা নিয়ে, এরকম। তো আমরা এই বছর যেটা করছি এই নকশিকাঁথার মধ্যে একটা বিশেষ ইয়ে আছে, যেহেতু আমরা একটা মানে পূজা মানে একটা বিজয় উৎসব, আর বিজয় উৎসবকে সিম্বলিক করতে গেলে যেমন আমাদের মাঙ্গলিক ঘর, ঘোড়া, যাত্রার প্রতীক, এইগুলো আমরা সেই গহনার মধ্যে তুলে ধরছি। আপনারা যখন দেখবেন প্রতিমাটাকে পুরোপুরি পাবেন, ওইগুলো সব কিছু পাবেন। ঠিক আছে, এই ইয়েতে আছে। এবং আমরা এবার প্রথমবার বীরভূম অঞ্চল থেকেই সিউড়ি থেকে বিখ্যাত ঢাক শিল্পী শ্রী কৃষ্ণদাস ও সম্প্রদায় আসছে, 10 জনের ঢাকির দল। তার সঙ্গে সিউড়ি বীরভূম থেকেই 2 জন ঢোল বাদকও থাকবে এবং তার সাথে সানাই শিল্পীও থাকবে। তো সানাই শিল্পীও থাকবেন, কারণ প্রত্যেকবার আমরা ঢাকের সাথে আমরা গতবারও আমরা চেষ্টা করেছি ঢাকিদের যারা দলটা এসেছিল তাদের সাথে এখানে ম্যাজিক শো হয়েছে, তারপর আরও বিভিন্ন ধরনের খেলা হয়েছে, বিভিন্ন ঢাকের খেলা দেখিয়েছে। এবার আরেকটু অন্যভাবে আমরা চিন্তা করে তার জন্য সানাইটাকে ঢাকের সঙ্গে অ্যাটাচ করে এবং তার সঙ্গে ঢোল থাকছে এবং বিভিন্ন ধরনের শারীরিক কায়দা যেগুলো থাকে এবার হয়তো আমরা আরেকটু হয়তো বেশি দেখব, কারণ এই দল যেটা আসছে সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা পারফর্ম করে থাকে এবং আমরা বিভিন্ন সময় তাদের আমরা ইউটিউব চ্যানেলে প্রচুর দেখেছি। তো এবার আশা রাখছি যে তাদের দল, এই কৃষ্ণদাস ও সম্প্রদায়ের দল, এই ঢাকের দল আসবে, টোটাল আসবে 13 জন মতো এবং তারা এখানে এই পঞ্চমী থেকেই পারফর্ম করা শুরু করবে, কারণ আমরা এখন অবধি যা হিসেব, এই হিসেব মতো আমরা পঞ্চমীর দিনই উদ্বোধনের চিন্তাধারা রাখছি। তো যদি কিছু উলট পালট না হয়, বীরভূম সিউড়ি অঞ্চলে আমাদের ডক্টর অনিদ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন কথাটা, যে বরাক উপত্যকায় আজ অব্দি আমরা এখন অব্দি বা আমরা যদি দেখি যে বাংলার শিল্প বলতে আমরা বিভিন্ন দিক রয়েছে, লোকশিল্পের বিভিন্ন ধাঁচ রয়েছে, তার মধ্যে ছৌ একটা নাচের ধাঁচ আছে যেটা একমাত্র পশ্চিমবাংলায় জেনারেলি হয়, আর ওরা পারফর্ম করে বিভিন্ন জায়গায় গিয়ে এবং বিশ্বের দরবারে আজকের দিনে ন্যাশনাল স্কুল অফ ড্রামার মারফত তারা অল ওভার ইন্ডিয়াতে তো পারফর্ম হয়, কানাডা বলুন, ইউএস বলুন, ইউকে বলুন, সব জায়গায় এই আমাদের ছৌ নৃত্যটা কিন্তু পৌঁছে গেছে আজকের দিনে। তো সে বিষয় নিয়ে আজকে কথা বলবেন আমাদের পূর্বপাড়া পূজা কমিটিতে। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কিছু আমাদের নতুন দেখানো। এইবার আমাদের যেটা ট্যাগলাইন হচ্ছে নতুনের মাঝে পুরাতন, তার জন্য আমরা এবারে লোকশিল্প, কলাশিল্প এইগুলোর উপরে জোর দিচ্ছি। যেমন পাটের প্রতিমা, যেমন সানাই আনা হচ্ছে, ডাক তো থাকেই ট্র্যাডিশনাল, ঢোল শিল্প আনা হচ্ছে, সেরকমভাবে এইবারে আমরা একটা বিশেষ কিছু করছি, সেটা হচ্ছে ছৌ নৃত্য। ছৌ নৃত্যের জন্য আমাদের যে দল আসছে ওরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এখানে যেটা আছে একটা সুখেন বিশ্বাস, ছৌ একাডেমি কর্ণধার, উনি ওনার দলবই নিয়ে আসবেন। 3টি পালা করবেন ওরা 3 দিনে। এই পালাগুলো হচ্ছে মহিষাসুর বধ একদিন, অভিমন্যুর বধ একদিন এবং একটু ঝিলের ভাষা রক্তাসুর বধ একদিন। প্রথমটা কী করবেন? না ঠিক আছে, একটু ওরা 16 জনের দল আসার কথা এবং ওরা সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ওরা পালন করবে এবং রোজ ওরা 3টে করে পালা করবে। তো 3টে পালা ওরা যারা ঠিক করেছেন আমাদের সঙ্গে কথা বলে, এটা হচ্ছে মহিষাসুর বধ, অভিমন্যুর বধ এবং রক্তাসুর বধ। এগুলো সব পৌরাণিক উপাখ্যান।
দুর্গাপূজার সঙ্গে রিলেটেড কিছুটা, এবং এইগুলো থিমের ওপরে ওরা নাচ করা হচ্ছে। এবং আমরা আশা রাখি যে এটা আমাদের বরাক উপত্যকায় নতুন ধরনের একটা ইন্ট্রোডাকশন হবে, একটা এই ছৌ নৃত্যের যারা অরিজিনাল যারা ছৌ নৃত্য করে তাদেরকে। বিশ্বাসের যে দলটা, এটা এনএসডির স্বীকৃত, ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্বীকৃত দল। ওরা সুদূর পুরুলিয়া থেকে আসছে। পুরুলিয়ায় এই দলটা অরিজিনাল জায়গা হচ্ছে পুরুলিয়া, সেখান থেকে ওরা আসছে, ওদেরকে আনানো হচ্ছে এবং ওরা ভারতবর্ষ এবং বিদেশের বিভিন্ন জায়গায় ওরা গিয়ে পারফর্ম করে থাকে। এবং এই পারফরমেন্সের জন্য একটা বিশাল জায়গার দরকার, বিশাল জায়গার দরকার। এটা একটুখানি স্টেজের মধ্যে এই পারফরমেন্স করা সম্ভব নয়। তো আমাদের এখানে তো জায়গার ভীষণ অভাব। তো আমরা ঠিক করেছি রাস্তার ওই দিক থেকে এই দিক পর্যন্ত তিনটে, এক এক দিনে এক একটা পালা হবে। একটা পালার পর আবার আমরা রাস্তাটা একটা সাইড খোলা থাকবে, আর একটা সাইডে জনগণ আসা যাওয়া করবে, আরেকটা সাইডে পারফরমেন্স চলবে। এই সমস্ত রাস্তা নিয়ে আমরা পারফরমেন্সটা চালিয়ে যাব। আর দশমীর দিন এটা কোনো পালা হবে না, দশমীর দিন ওই নানান রকমের খেলা ওরা দেখাবে, এই ছৌ নৃত্যের শিল্পীরাই। ভাসানে যাওয়ার সময় রাস্তা দিয়ে নানান রকম খেলা দেখিয়ে ওরা যাবে একেবারে ভাসান ঘাট পর্যন্ত। এই টোটাল দলটা যারা আসছে তারা অ্যাকচুয়ালি হচ্ছে রয়্যাল ছৌ একাডেমি। ডক্টর সুখেন বিশ্বাস হচ্ছে ছৌয়ের, যদি আমরা দেখি ভারতবর্ষে বা বাংলায়, ছৌয়ের যে মূল যিনি সৃষ্টিকর্তা বা ধরুন ছৌকে যিনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা লাভ করিয়েছে বা তার প্রসার ঘটিয়েছে, সুখেন্দু বিশ্বাস। হ্যাঁ, ডক্টর সুখেন বিশ্বাস। এবং তার দলটা হচ্ছে রয়্যাল ছৌ একাডেমি, এবং যার নির্দেশনায় এই টোটাল পালাগুলো হবে ইনি হচ্ছেন নগেন সিং সর্দার। তো উনিও এই দলের সাথে অ্যাটাচড, এবং এনএসডিতে বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পারফরমেন্সের সময় উনারই ডিরেকশনে এই বিভিন্ন, যেমন রত্না এই অভিমন্যু বধ বা মহিষাসুর বধ, সেগুলো পালাগুলো হয়। তো সেই বিষয়টা নিয়ে আমরা, যদিও আমাদের চিন্তা রয়েছে যে আমরা কিভাবে সেগুলো পারফরমেন্স এখানটায় হবে, কিন্তু আমরা চেষ্টা করব যে প্রত্যেক দিনই অ্যাটলিস্ট 2 বা 3টে করে পালা করতে। এবার রাস্তায় কতটুকু আমাদের সাথ দেবে এবং দর্শনার্থীদেরও বিষয় রয়েছে। তো আমরা চেষ্টা করছি যে একটা সাইড নিয়ে, যেটা একটু আগেই বললেন, এবং আমরা প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে আমরা যাতে এই পোর্শনটাকে নো এন্ট্রি জোন করতে পারি, যাতে নো এন্ট্রি জোনে হলে জায়গাটার একটু বাড়বে এবং সেই পারফরমেন্সগুলো আরও ভালো করে দেখানো যাবে। সেই প্রচেষ্টাটা আমাদের তরফ থেকে আমরা রিকোয়েস্ট করব, এবং অলরেডি আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি যে বরাক উপত্যকায় এই ধরনের লোকশিল্পী আসেনি আগে কখনো। তো আমরা ধরতে চাইছি এবং সেই লোকশিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্যেই আমাদের এই প্রয়াস। আমরা এই 100 বছরের সময় একটু উঁচু করার চেষ্টা করেছিলাম, এবারও আমরা সেই জিনিসটা করতে যাচ্ছি যে আমরা মণ্ডপটাকে প্রত্যেকবার যে একটা ফ্ল্যাট টাইপ, যাতে করে আমাদের ইলেকট্রিসিটি বা এদিকের কারো ডিস্টার্বেন্স না হয়, তো সেইটাকেও মাথায় রেখে এবার আমাদের মণ্ডপের উচ্চতাটা বাড়বে এবং যাতে ট্রাফিকেরও প্রবলেম না হয়। এর দরুন আমরা আমাদের উইডথ অফ দ্য প্যান্ডেল যদি আমরা দেখি, যদি একদিকে যদি 20 ফুট থাকে, আরেকদিকে 15 ফুটের মতো হয়ে যায়, আমরা তাও মোটামুটি 25 থেকে 30 ফুট আমরা রাস্তা কিন্তু ছেড়ে দিয়েছি। এখানে যদি আমরা মাপি তাহলে 1 ফুটপাত থেকে আরেক ফুটপাতের মধ্যেখানে যে প্যান্ডেলের লাস্ট খুঁটিটা আছে আমাদের, সেই খুঁটি থেকে আরেক দিকের ফুটপাতে অ্যারাউন্ড মোটামুটি 30 ফুটের মতো আমরা রাস্তা ছেড়ে দিয়েছি। কারণ আলটিমেটলি আমরা চাই না যে প্যান্ডেলের জন্য ট্রাফিকেরও অসুবিধে হোক, দর্শনার্থীদের অসুবিধে হোক বা মানুষের অসুবিধে হোক। যার দরুন আমরা সেই মণ্ডপ সজ্জায় যতটুকু পারা যায় এবং সেই হিসেবে অন্যবার থেকে একটু ব্যতিক্রম, যাতে আমরা একটু উচ্চতাটা বাড়ানোর চেষ্টা করছি এবং মণ্ডপটাকে একটু আলাদা ধরনের চেষ্টা করছি। এবং তার শিল্পী রয়েছেন যিনি মণ্ডপ সজ্জায় আছেন, ইনি হচ্ছেন আমাদের উধারবন্দ অঞ্চলের
মলয়দে আছে মণ্ডপে। তারপর আছে আমাদের মণ্ডপের উচ্চতা মোটামুটি ধরে নিতে পারেন প্রায় 45 থেকে 50 ফুট মতো হবে, 45 to 50 ফিট। কারণ এর উপর এখানে ওঠানো সম্ভব না, তারের ইলেকট্রিকের তারের প্রবলেম আছে কিছু। তো প্রতি বছরের মতোই কুমারী পূজাটা যেটা হয় প্রত্যেক বছর, এবছরও সেই কুমারী পুজো হবে এবং সেটা নবমীর দিন হয় তিথি মেনে। এবং কুমারী পুজো এবার পড়ছে গিয়ে আমাদের 11-10-2024, কারণ এবারের তিথিগুলো একটু মানে আমরা যদি দেখি পুজোর সময়গুলো তাহলে সব প্রত্যেক দিনই দেখবো 3:30-4টার সময় সকালবেলা পুজো, অষ্টমী নবমী পুজো একদিনে। কিন্তু ওই কী বলে আমাদের এই নবমীর তিথিতে যেটা আমাদের কুমারী পুজো যেটা, সেটা শুক্রবার বেলা 12টার সময় হবে এবং সেই পালকি করে এনে যেভাবে আমরা প্রত্যেক বছর খুব সুন্দরভাবে হয় এবং খুব নিষ্ঠা সহকারে হয় সেইভাবেই করার আমরা চেষ্টা করছি। এবার হচ্ছে আমাদের পুজোর 105 বছর। 105 বছরের পুজো তো একটা বিশাল ব্যাপার। তাই যদিও আমরা 100 বছরের মতো সেরকম বিশাল আকারে করতে পারছি না, তবুও আমরা চেষ্টা করছি যেরকম মণ্ডপের উচ্চতা বাড়ানোর চেষ্টা করছি, ঠিক সেইভাবে আলোকসজ্জাতেও একটু নতুনত্ব আনার চেষ্টা করছি। সেই আলোকসজ্জার নতুনত্ব আনতে এই একটু আলোর পরিবর্তন আনছি, আলোর তোরণ থাকবে, আলোর বিভিন্ন ধরনের কারুকার্য থাকবে। হ্যাঁ, কারুকার্য ডিজিটাল ওটা হলো তো থাকবে। হ্যাঁ, আর আমাদের এবারের আলোকসজ্জা শিল্পী হচ্ছে গজু লাইট অ্যান্ড সাউন্ড, শিলচরের গজু লাইট অ্যান্ড সাউন্ড এবারে আলোকসজ্জাতে থাকবে। আমরা তো প্রত্যেক করছি সেটাকে পুজোর আগেই আমরা ওপেনিংয়ের দিন বা ধরুন পঞ্চমী বা চতুর্থীর দিন বা ষষ্ঠীর দিন সেটাকে করার, এবং বিগত 3-4 বছর ধরে আমরা বলিউড থেকে আর্টিস্ট আনার চেষ্টা করি এবং প্রত্যেক বছরই সেটা যতটুকু পারা যায় যতটুকু সম্ভব সেইভাবে করার চেষ্টা করি। তো সেটারও ব্যতিক্রম থাকবে না, যদিও আমরা আজকের দিনে বলতে যাচ্ছি না যে আমরা কোন আর্টিস্ট আসবে বা কী আসবে বা কী পারফর্ম হবে। তবে বলিউড থেকে আর্টিস্ট আসছে এবং সেটার পারফরমেন্স ওই যেদিন ওপেনিং হবে পঞ্চমী বা চতুর্থীর দিন, কারণ আমরা ওপেনিংয়ের ডেটটা এখন অবধি যদিও পঞ্চমী অবধি ফিক্সড, আমাদের পঞ্চমীটা ফিক্স রয়েছে যদি কোনো ব্যতিক্রম না ঘটে। কারণ আমরা বলছি ব্যতিক্রম এই কারণেই, কারণ ষষ্ঠীর দিন এবার হবে না, কারণ ষষ্ঠীর পরের দিন সপ্তমীর দিন এবার 3:30 থেকে পুজোর টাইমিংস লেগে গেছে, তো অটোমেটিক্যালি একটা অসুবিধার জায়গা তৈরি হয়ে যায়। আর ষষ্ঠীর দিন এমনিতেও সবার ষষ্ঠী পুজো থাকে, একটা সবার মধ্যে একটা ফিলিংসটা থাকে যে সেদিনকার ষষ্ঠী পুজো সেদিন আবার অনুষ্ঠান থাকলে একটা অসুবিধা হয়। তার দরুন আমরা পঞ্চমী দিন চেষ্টা করছি। বিক্রম রাঠোর তো এবারও আসবে, তো সেটা আজকের দিনে আমরা বলছি না, এই কারণে বলছি না কারণ এখনো অবধি কথাবার্তা যতটুকু হয়েছে ততটুকু মোটামুটি 70%-75% কথাবার্তা হয়ে গেছে, বাকি আরও কোনো সময় তো হতেই পারে, যার দরুন আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি না, আগামী দিনে আমরা করবো। আর সেই সচেতন হয়ে যাতে সবাই এগিয়ে আসে এবং স্বতঃস্ফূর্তভাবে আগামী 9 তারিখের মিছিলে যেমন ওরা সবাই যোগদান করে। ধন্যবাদ। আচ্ছা, 20 লক্ষ টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। এবার একটু মজার কথা, মজার কথাটা হচ্ছে প্রতি বছর তো আমরা অন্নপ্রসাদ খাওয়াই, 3 দিনই এবারেও অন্নপ্রসাদ থাকবে, সন্ধ্যের পরে পিঠেপুলি যেরকম খাওয়াই সেরকম তো থাকবেই। তাছাড়া আমরা যেটা 3 বছর আগে শুরু করেছিলাম, 3 বছর আগেই তো 3 বছর আগে যেটা শুরু করেছিলাম একটা অভিনব ভাসানের দিন লাইভ আমরা মানুষকে খাওয়াতে গেছি, মিষ্টি মুখ করিয়ে আমরা গেছি লাইভ, কিন্তু এটা কিন্তু কোনো ইয়ে না, এবছরও কিন্তু এটা থাকবে লাইভ। আমরা ভাসানের দিন লাইভ আমরা খাবার তৈরি করে মিষ্টি মুখ করাবো
জনগণকে, এবং সেই সঙ্গে মিষ্টিমুখের মধ্যে দিয়ে আমরা বিজয়ার উৎসব পালন করি।